সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় ঝাঁকুনির মধ্যে বাংলাদেশ, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে অধ্যাপক ডক্টর এস.এম. মাকসুদ কামাল, চেয়ারম্যান দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। মাঝখানে আছেন ডক্টর আলী আকবর মল্লিক, সাবেক মহাসচিব, বাংলাদেশ আর্থকুয়েক সোসাইটি, এবং ওই প্রান্তে আছেন ডক্টর মেহেদী আহমদ আনসারী, অধ্যাপক পুরকৌশল বিভাগ, বুয়েট। তবে আলোচনা শুরুর আগে চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। জয়কে হত্যা ষড়যন্ত্র প্রমাণিত হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে। শফিক রেহমান, মাহমুদুর রহমান জড়িত বললেন প্রধানমন্ত্রী। রিজার্ভ চুরির ঘটনায় সন্দেহের তালিকায় বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা, শনাক্ত 20 বিদেশিও, ব্রিফিংয়ে সিআইডি। বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্প ঝুঁকির মধ্যে থাকলেও ক্ষয়ক্ষতি মোকাবেলার প্রস্তুতি নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। বর্ষার আগেই দেশব্যাপী ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। বছরের প্রথম 3 মাসে আক্রান্ত 35 জন, সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। এবং প্রকৃত জ্ঞানার্জন নয়, কেবল চাকরির জন্য অসুস্থ প্রতিযোগিতায় সামিল শিক্ষার্থীরা, বাড়ছে আত্মকেন্দ্রিকতা, মূল্যবোধের দিকে নজর দেওয়ার তাগিদ শিক্ষাবিদদের। আপনাকে দিয়ে শুরু করি স্যার। এই যে বলা হচ্ছে যে পাশে গত বছর থেকে যদি বলা যায় যে আমাদের নেপালে, তারপরে ভারতে, মেঘালয় এবং মণিপুরের এই জায়গাতে, এবং সর্বশেষ যেটা হয়েছে সেটা হলো মিয়ানমারে, তো 7 বা কাছাকাছি ধরনের মাত্রার ভূমিকম্পের কারণে বলা হচ্ছে যে আস্তে আস্তে ঝুঁকির পরিমাণটা আগে যেভাবে ছিল তার থেকে বেড়ে গেছে। এখন আসলে বেড়েছে কি বাড়েনি আমরা ঠিকমতো বুঝতে পারি না। যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আপনারা যারা আছেন তারা হয়তো বলতে পারবেন কেন বলা হচ্ছে যে এখন আমরা বেশি ঝুঁকির মধ্যে। এর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে? ধন্যবাদ আপনাকে। আসলে ঝুঁকি, বাংলাদেশের যে আর্থকুয়েক ঝুঁকি বা আমরা হ্যাজার্ড বলি ইংলিশে, সেটা কিন্তু আসলে কোনো দিনই কমেনি বা বাড়েওনি। কারণ আমরা আসলে ঝুঁকি আবার বাংলা ইংলিশে আরেকটা করলে রিস্ক বলে, অর্থাৎ রিস্কটা বেড়েছে কারণ আমাদের জনসংখ্যা বেড়েছে, আমাদের বাসার সংখ্যা বেড়েছে। এখন ভূমিকম্পের দিক থেকে আমরা যদি চিন্তা করি, আমাদের অতীত হিস্ট্রি যদি দেখি, দেখবো যে আমাদের এখানে 1548 সালে একটা বড় ভূমিকম্প হয়েছে, 1762 সালে আরাকান ভূমিকম্প হয়েছে, যেটা ফলে সুনামি হয়েছিল চিটাগাংয়ে। তাছাড়াও আছে সান্দাবে আর্থকুয়েক 1858, তারপরে 1870 থেকে শুরু করে 1930 সাল পর্যন্ত আমাদের 6টা বড় মাত্রার ভূমিকম্প হয়েছে, এবং এগুলা কোনোটাই কিন্তু ছোট না। 7.1 থেকে শুরু করে 8.1 পর্যন্ত। আমরা রিসেন্টলি যেগুলা আর্থকুয়েক দেখেছি, আমি যদি গতকালের কথা বলি, সালভাদর হয়েছে 7.8 ম্যাগনিটিউডের আর্থকুয়েক। এর আগে জাপানে হয়েছে 7 এবং 6.5 ম্যাগনিটিউডের দুইটা পরপর আর্থকুয়েক। ইকুয়েডর আর্থকুয়েক, সরি সালভাদর না, ইকুয়েডর আর্থকুয়েক হচ্ছে 7.8, তার সাথে আগেই জাপানে দুইটা আর্থকুয়েক হয়েছে 7 এবং 7.5 ম্যাগনিটিউডের। আমরা দেখেছি কিরকম ধ্বংসযজ্ঞ হয়েছে, কিন্তু এই দুইটা আর্থকুয়েক কিন্তু আপনি খেয়াল রাখবেন যে ঠিক শহরের নিচে বা কাছাকাছি জায়গায় হয়েছে। আমাদের এখানে আর্থকুয়েক গুলো কিন্তু ঠিক শহরের নিচে আর্থকুয়েক হওয়ার প্রবণতা আমাদের কমে। মাকসুদ হয়তো পর আরেকটু ব্যাখ্যা করবেন। বাট আমাদের এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে, দেখেন যে 1897 আর্থকুয়েকটা হয়েছে 1897 সালে 8.1 ম্যাগনিটিউডের। তার ফলে ঢাকায় তীব্রতা, আমরা বলি ম্যাগনিটিউডের সাথে দুইটা জিনিস রিলেটেড, একটা হচ্ছে কতখানি আর্থকুয়েকের ম্যাগনিটিউড বা রিক্টার স্কেল, এবং তার ফলে ক্ষতির তীব্রতা হচ্ছে ক্ষতি যত কাছে যাবে আর্থকুয়েকের, যেখানে এনার্জি রিলিজ করবে কেন্দ্রের কাছে তীব্রতা বেশি, 10-11 হতে পারে। যত দূরে যাবে গ্র্যাজুয়ালি কিন্তু তীব্রতাটা কমবে। মানে অনেকটা মোমবাতির মতো চিন্তা করবে, মোমবাতির কাছে তীব্রতা বেশি, দূরে তীব্রতা কম। এখন 1897 আর্থকুয়েকের ফলে আমাদের ঢাকায় তীব্রতা আনুমানিক ছিল 8+, এবং ওর ফলে দেখা গেছে যে ঢাকা এবং আশেপাশে যে এলাকা, এই এলাকায় প্রায় 1542 জন, মানে আমাদের এই সাবকন্টিনেন্টের একটা মেজর অংশে 1542 জন লোক মারা গেছে। এক ঢাকায় প্রফেসর মুনতাসির মামুনকে দিয়ে আমরা একটা স্টাডি করেছিলাম হিস্ট্রিক্যাল, উনি বিভিন্ন লিটারেচার ঘেটে বলেছেন যে ঢাকায় তখন পাকা বাসার সংখ্যা 100টা ছিল, তার মধ্যে অনেকগুলো ভেঙে প্রায় 15 জন মারা যান। তাছাড়াও ঢাকার পপুলেশন ছিল 90,000। আমাদের সেই ঢাকার পপুলেশন এখন কিন্তু প্রায় 1.5 কোটি, এবং সাথে সাথে আমাদের বাসার সংখ্যাও কিন্তু সেই 100 থেকে জায়গায় 2008 অনুযায়ী 3,26,000। তো যেটা হয়েছে যে আমাদের জাপানের সাথে বা সালভাদরের সাথে
ইকুয়েডরের সাথে আমাদের একটা ডিফারেন্সটা হচ্ছে পপুলেশন ডেনসিটি আমাদের অনেক বেশি। তার ফলে আমাদের এখানে যদি আমাদের সব আর্থকুয়েক গুলো যেটা রিসেন্টলি যে 3টা আর্থকুয়েক হয়েছে সবগুলো বেশ দূরে। কাছে যদি আর্থকুয়েক হয় ওই মাপেরই 7 ম্যাগনিটিউডে যেটা মিয়ানমারে হলো, এবং সেটা যদি 650 কিলোমিটার এখন, কিন্তু সেটা যদি 300 কিলোমিটার দূরে হতো আমাদের কিন্তু কিছু না কিছু ক্ষয়ক্ষতি হতো। এখন যেটা হচ্ছে আমাদের ইন্টেন্সিটি মাত্র 4। কারণ আমরা ইন্টেন্সিটি 4 এই জন্য বলছি যে আমাদের এখানে বিল্ডিং এ যদি কোনো রকম চির না ধরে আমরা ধরে নিই যে সেটা ইন্টেন্সিটি 5-এর নিচে, 5 হলে চির হবে। এখন সেই ভিত্তিতে আমাদের কিন্তু ঝাঁকুনি হচ্ছে ঠিকই। এখন আমাদের জনসংখ্যা এত বেশি, আমাদের বাসার সংখ্যা এত বেশি, আমাদের আশঙ্কাটাও বেশি। আমাদের যদি ছোট মাত্রার একটা 6 ইন্টেন্সিটি আর্থকুয়েক ঢাকার খুব অদূরেই হয়, লাইক মধুপুর ফল্টের দিকে হয়, তাহলেও কিন্তু আমাদের বেশ মধুপুরে আমাদের একটা পয়েন্ট, একটা প্লেট, এটা হয়তো ডক্টর মাকসুদ আরেকটু বেশি ব্যাখ্যা করবেন, উনি যেহেতু সেসমোলজিস্ট। তো আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে আমাদের ভয়ের ব্যাপারটা এই জন্য মানুষ চিন্তা করছে, অনেক পপুলেশন আমাদের এখানে জাপানের মতো আর্থকুয়েকে যেখানে 6.5 ম্যাগনিটিউডে দেখবেন যে অনেক বিল্ডিং ভেঙে গেছে ঠিক শহরের নিচে হতো, ওই ধরনের আর্থকুয়েক হলে কিন্তু আমাদের ড্যামেজের পরিমাণটা অনেক বেশি। আমি বলছি যে হ্যাজার্ড আর্থকুয়েক হ্যাজার্ড কিন্তু আমাদের সমান, বছর বছর ধরে একই আছে, কিন্তু আমরা ক্রমান্বয়ে বাসার সংখ্যা বেড়ে যাওয়া, লোক সংখ্যা বেড়ে যাওয়ায় ঝুঁকির প্রবণতাটা আমাদের। কিন্তু এখানে আরেকটা কথা হচ্ছে আমাদের ভূমিকম্প সহনীয় ভবন আমরা তৈরি করছি না। ওইটাই আমাদের ইস্যু, যে আমাদের রাজুক যে আমাদের বিল্ডিং এর মান নিয়ন্ত্রণ করবেন তারা ঠিকমতো মান নিয়ন্ত্রণ করছেন না, এবং যে সমস্ত ইঞ্জিনিয়ার প্রকৌশলী করছেন কিছু কিছু অবশ্যই হচ্ছে ভালো, বাট বেশিরভাগ প্রকৌশলীর কাছ থেকে বা যারা রাজুক যে বিল্ডিং এর মান নিয়ন্ত্রণ করবেন সেখানে ভূমিকম্প সহন হচ্ছে কিনা সেটা চেক করা হচ্ছে না। তার মানে আমাদের বিল্ডিং এর ঝুঁকির মুখে, যত বিল্ডিং বানাচ্ছে তত ঝুঁকির মুখে চলে যাচ্ছে। ডক্টর আলিপুর, তো এই ওই বললেন ঝুঁকির মধ্যে, তাহলে আমাদের অবস্থাটা কি? আমাদের অবস্থাটা মূলত আমি স্ট্রাকচারের ব্যাপারে যেটা বলবো, বিল্ডিং নিয়ে বলবো যে বাংলাদেশে 1993 সালে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড হয়েছিল। তো এই ফ্রেম স্ট্রাকচার যেটা বর্তমানে একটা লোকাল কনস্ট্রাকশন প্র্যাকটিস বলতে প্রত্যেকটা দেশের থাকে, এবং বাংলাদেশের প্র্যাকটিসটা গড়ে উঠছে এটা মোটামুটি 80-র দশকের মাঝামাঝি থেকে। তো 93-তে হলো বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, কিন্তু সেই বিল্ডিং কোড কে কোথায় মানছে না মানছে তার কোনো, তার মানে আপনি বলছেন নজরদারি নাই? হ্যাঁ, নজরদারি নেই। তারপর 2006 সালে, আমি যতদূর মনে পড়ে 2006 সালে এটা ম্যান্ডেটরি হয়েছিল, কিন্তু অদ্যাবধি আসলে এটা কে কোথায় মানছে এটা কিন্তু আসলে অবজারভেশন নেই। এটার অবজারভেশনের মানে দায়িত্ব হচ্ছে আসলে রাজুকের। তো রাজুক বলে যে তাদের কোনো লোকবল নেই, তো লোকবল নেই, কিন্তু তারা যেটা পারে সেটা হচ্ছে যে ঢাকা শহরকে কয়েকটা জোনে ভাগ করে এক একটা জোনে যদি কনসালটেন্ট নিয়োগ করে, এবং সেই কনসালটেন্ট ফার্মে ভালো আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, বিশেষ করে ডিজাইন ইঞ্জিনিয়ার থাকতে হবে, যাদের আবার আর্থকুয়েক সম্পর্কে ভালো সাউন্ড নলেজ আছে, এই ধরনের আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার থাকতে হবে। তাহলে তাদেরকে কাজ দেওয়া হোক, এবং তারা এক একটা জোন নিয়ে তাদেরকে দায়িত্ব নিয়ে প্রত্যেকটা বিল্ডিং আর কি তারা চেক করবে যে এটা মানে ভূমিকম্প সহনীয় ভবন কিনা। তো বর্তমানে যে বিল্ডিংগুলো তৈরি হয়ে আছে 1985 সাল থেকে যদি বলি আজ পর্যন্ত, এই 30 বছরের, এই 30 বছর ধরে যে বিল্ডিংগুলো তৈরি হয়ে আছে, এই বিল্ডিং এর মধ্যে আমি সবচেয়ে বেশি আমি যে একটি কথা বলে আসছি প্রায় এক যুগের বেশি ধরে, যে বিল্ডিং এর নিচতলায় যেখানে আমরা কার পার্কিংটা করি, ওই কার পার্কিংটা ঝুঁকিপূর্ণ। ভূমিকম্প হলে ওই পার্কিংটা ওই তলাটা কলাপস করবে, আর এটাকে ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলা হয় সফট স্টোরি। কিন্তু সফট স্টোরি কতটা সফট স্টোরি, এটাকে আবার উইক স্টোরিও হতে পারে, আবার সফট স্টোরি উইক স্টোরি দুইটাই না, একটাও না সেফ আছে, এটাও হতে পারে। কিন্তু সেটা আমি বললাম এইটা সফট স্টোরি, কিন্তু ওইভাবে ঠিক বলাও ঠিক না। এটা আসলে অ্যাসেসমেন্ট হওয়া দরকার, ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউতে অ্যাসেসমেন্ট হয়ে কোনটা কতটুকু ঝুঁকিপূর্ণ সেটার একটা অ্যাসেসমেন্ট হওয়া দরকার। অ্যাসেসমেন্ট হওয়ার পরে তারপরে এটা কি করলে এটাকে ঠিকঠাক করা যায়। ঠিক নাই তাহলে কি করা যায়, ঠিকঠাক করা যায় কতটুকু কি করলে, এটাকে বলা হয় রেট্রোফিটিং। অর্থাৎ অজ্ঞতাবশত হোক বা গাফলতিবশত হোক বা যে কারণেই হোক, যদি একটা জিনিস দুর্বল থেকে থাকে তার জন্মলগ্ন থেকে, এবং সেটা যদি পরে ধরা পড়ে যে হ্যাঁ দুর্বল আছে, এতটুকু দুর্বল আছে, তাহলে সেটাকে ঠিকঠাক করা, এই ঠিকঠাক করাটাই হচ্ছে গিয়ে রেট্রোফিটিং। তো এই রেট্রোফিটিং, ইঞ্জিনিয়ারিং এর ভাষায় রেট্রোফিটিং, এই রেট্রোফিটিং যে বিল্ডিংগুলো তৈরি হয়ে আছে তার বেলায় প্রযোজ্য হলে রেট্রোফিটিং। এবং সেটাই যে গ্রাউন্ড ফ্লোরটা, যে ইউজুয়ালি আমাদের দেশে যে কার পার্কিং ফ্লোরটা মানে আমরা ব্যবহার করি, সেখানে দেখবেন যে শুধু কলাম আছে, কলামের সাথে আর কিছু নেই। ওই ফ্লোরটা ঠিক মাথার উপরে যে ফ্লোরটা, যেটাকে রেসিডেন্সিয়াল ফ্লোর, ওই ফ্লোরটা বিম কলাম, যে আরসিসি বিম কলাম ফ্রেমের মধ্যে আছে ব্রিকের তৈরি ওয়ার্ক আছে। এখন অনেকে মনে করে যে ব্রিকের ওয়ার্কটা, এটা তো ব্রিক তো ভঙ্গুর একটা জিনিস, ওর দুইটা ব্রিকের মাঝখানে যে মোটর, ওটাও ভঙ্গুর।
ব্রিক নিজেও ভঙ্গুর, সবই তো ভঙ্গুর। তো যখন আর কি ল্যাটারাল ফোর্স অর্থাৎ আর্থকোয়েক ফোর্সটা আসবে তখন তো ভেঙে টেকে পড়ে যাবে। কিন্তু আসলে তা নয়, রিসার্চে দেখা যাচ্ছে যে ওই যে ভেঙে যে পড়বে তার আগে অনেকটা শক্তি সে নেয়। শক্তি নেওয়ার ফলে হচ্ছে কি, গ্রাউন্ড ফ্লোর যেখানে ফাঁকা অর্থাৎ ব্রিকটা নেই সেখানে তার শক্তি নেই, শক্তি আছে উপরে। কিন্তু ভূমিকম্পের সময় বিল্ডিং এর উপর থেকে নিচে যখন আপনি নামতেছেন তখন সবচেয়ে বেশি যে ফোর্স কাজ করে, আমি মোটা দাগে বলছি দুটা ফোর্স, একটা হলো কর্তনীয় পীড়ন আর একটা বলা হয় বক্রনীয় পীড়ন। বক্রনীয়টাকে বলা হয় মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট, আর কর্তনীয়টাকে বলা হয় শেয়ার। এই দুটোর সবচেয়ে বেশি কাজ করে গ্রাউন্ড ফ্লোরে। এখন সবচেয়ে বেশি যেখানে গ্রাউন্ড ফ্লোরে কাজ করে সেখানে শুধু কলম ছাড়া আর তাকে সাহায্যকারী আর কেউ নেই। এই জন্য এই কলমকে সাহায্যকারী যদি বিল্ডিং যখন নতুন তৈরি করা হয় তখনই যদি ওখানে করা হয় তাহলে এটা মানে মোটামুটি সেফ থাকে। তো সেটা আবার এলিমেন্ট আছে কি দিয়ে করা হয়, শেয়ার ওয়াল দেওয়া যেতে পারে এর সাথে, এবং তার সাথে ব্রেসিং দেওয়া যেতে পারে, আবার উইং ওয়াল দেওয়া যেতে পারে, আবার বিম একটা কলামকে জ্যাকেটিং করে করা যেতে পারে, জ্যাকেটিং আবার স্টিল প্লেট দিয়ে জ্যাকেটিং করা যেতে পারে, আবার কার্বন ফাইবার দিয়ে করা যেতে পারে। আবার ব্রেসিং এর মধ্যে তিন রকমের, একটা হলো আরসিসি ব্রেসিং, একটা হলো স্টিল পিওর স্টিল ব্রেসিং, আর একটা হলো আরসিসি এবং স্টিলের মিক্সচারের ব্রেসিং। এবং তিন ধরনের। আবার তো এগুলো আবার নির্ভর করে তাহলে আমাদের রাজু কোনটাকে অনুমোদন দিচ্ছে না। রাজু আসলে কিছু আছে আমাদের যে নিচে গ্রাউন্ড ফ্লোরে গাড়ি রাখার জন্য করছেন, আপনি বলছেন পিলারের উপরে আছে, কোন স্ট্রাকচারটাকে রাজু অনুমোদন দিচ্ছে? অনুমোদন এই মুহূর্তে ওইভাবে দেওয়া দেখতেছে না, মানে কিন্তু আমি যতদূর জানি শুনেছি যে একটা কমিটি হচ্ছে এবং এটা ভবিষ্যতে আর কি ওই যেটা আমি বললাম যে জোনে ভবিষ্যতে মানে এখন যে বিল্ডিং গুলো আছে এটার ভবিষ্যৎ নাই, এটা ভবিষ্যতে এটার কোন বিল্ডিং গুলো কতটুকু ডিফেক্টিভ, কতটুকু ঝুঁকিপূর্ণ এটা নির্ণয় করে ভবিষ্যতে রেট্রোফিটিং করলে আর কোনো মানে ঝুঁকি মানে থাকবে না। তো আসলে আর আমি একটু আসলে জিওলজিস্ট আমার ডক্টর মাকসুদ উনি এগুলো ভালো বলবেন যে জিওলজির ব্যাপারে অর্থাৎ কোথায় কোন ফল্ট আছে। তো আমার ধারণা আমি যতটুকু এই সাইডে থেকে যতটুকু আর কি স্টাডি করেছি আসলে খুব মানে বাংলাদেশের সবচেয়ে যে জিনিসটি যে আমরা আতঙ্কগ্রস্ত যেন না হই যেন ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত হওয়ার দরকার নেই। কেন? আসলে আমার টোকিওতে আমি 10 বছর ছিলাম এবং আমার 19 তলা বিল্ডিং এর উপরে আমার নিয়মিত দেখছি জানালা দিয়ে আমি দেখতেছি বিল্ডিং গুলো 50 তলা 60 তলা দুলতেছে। আমার মনে হচ্ছে যে কিভাবে জাপানিরা দৌড়াদৌড়ি করছে না কেন, কিন্তু না, 1 ইঞ্চিও নয় এটাকেও। এর কারণটা হলে তারা একটা বিশ্বাস যে তাদের বিল্ডিং গুলো যে এই যে শেকিং তো হচ্ছে এই বিল্ডিং এ কোনো সমস্যা নেই, তাতে সরি এই শেকিং এ তাদের বিল্ডিং এ কোনো সমস্যা হবে না। আর তারা অভ্যস্ত, শেকিং এ অভ্যস্ত। বাংলাদেশের মানুষ শেকিং অভ্যস্ত না। যেটা বছরে 2-3টে হয়, একটা 2-3টে অত হয় না, যাই হোক 2-3টা ইদানিং হচ্ছে, তো সেটা হচ্ছে কি মাইনর শেকিং, একেবারে নিচের দিকের, যেটা 4-5 বলি আমরা। 4 মানে মডিফাইড মাসিংলি ইনসেন্টিভ স্কেলের আপনার 4 অথবা 5 আর কি না, মানে 1 থেকে 12 রোমানের 1 থেকে 12টা স্কেল, এই 12টার মধ্যে 4-5 আমাদের এই যে তার মানে এটাকে মধ্যম বা মাঝারিও না, এটাকে কিন্তু এখানে উইক বলা হয়, অর্থাৎ আপনার একেবারে নিচের মাইনর শেকিং, এটাকে মাইনর শেকিং বলতে পারি। এখানে বাংলাদেশের ক্ষেত্রে যে জিনিসটি আমি আর একটা পয়েন্ট আর কি একটু উল্লেখ করতে চাই সেটা হলো যে নেপালের ভূমিকম্পের দিন 4 জন লোক আতঙ্কগ্রস্ত হয়ে মারা গেছে, হার্ট অ্যাটাক সম্ভবত। আর তারপরে আবার মণিপুরে যেটা হলো, এই 6 জন মারা গেল, এটা ওই আতঙ্ক। কিন্তু আপনি দেখেন যে ভয় মারা গেল তাদের, এমন না যে তাদের মাথার উপর কোনো কিছু একটা পড়েছে, হ্যাঁ কোনো কিছু তাদের মাথার উপর পড়ছে এমন নয়। কিন্তু আপনি বলছেন প্যানিক থেকে আতঙ্কের মধ্যে নিজে আতঙ্ক। স্যার আপনি আমাকে বলবেন যে এই যে ডাউকি যেটা বলা হচ্ছে মেঘালয়ের, মানে যেটা ইয়ার জন্য আছে, এবং এটা তাদের ভাষায় আমি আজকে বইগুলো পড়তে গিয়ে আমি দেখলাম তাদের ভাষায় যে এখন যেগুলো সক্রিয়, যেগুলো মানে আসলে যেটাকে বলে প্রবল ভূমিকম্প প্রবণ এলাকা, যেটা তার মধ্যে ডাউকি ফল্ট যেটা আছে মেঘালয়ের, সেটা একটা। এবং এদের এখানকার এই জায়গাটা সবসময়ের জন্যই ধরেই নেওয়া হয় যে সিলেট অঞ্চলটা আমাদের এই বেল্টের মধ্যে, এর মধ্যে ময়মনসিংহ কিছু ঢুকে যাচ্ছে, রংপুরের কিছু অংশ ঢুকে যাচ্ছে, এই পুরো বেল্টটাকে বলছে এর মানে। কিন্তু দেখা যাচ্ছে যে কোনো উৎসই কিন্তু আমাদের বাংলাদেশের যে ম্যাপটা আছে তার মধ্যে না। যেমন মণিপুরে যেটা হয়েছে স্যার, যে জায়গাটা হয়েছে, এবং সেই জায়গা থেকে সিলেট মাত্র 100-120 কিলোমিটার দূরে যদি সোজার মাপটা হয় ছিল, তারপরেও কিন্তু সিলেটে যে এমন কিছু হয়ে গেছে এইটা তো আমার কাছে মনে হয়নি যে ওদের যে না 5টা বিল্ডিং ধসে গেছে বা এরকম জিনিস কিন্তু একদম হয়নি।
এর কারণটা কি? এটা কি ডিপনেসের উপর ডিপেন্ড করে যে কত নিচে ভূমিকম্প হচ্ছে অথবা কত উপরে, এটার উপরে না অন্য কোনো কারণ আছে? মূল কারণ হলো তীব্রতা। যে জায়গায় ভূমিকম্প হচ্ছে, কিছুক্ষণ আগে যেটা আমরা বলেছিলাম, সেই জায়গা থেকে আমি যেখানে আছি সেই জায়গায় কম্পনের কারণে যে কাঠামো আছে সেই কাঠামো কেমন ভাবে নড়েছে বা সেই কাঠামো কি অবস্থায় আছে, তো কাঠামোর চরিত্রের উপর নির্ভর করে আমরা কিন্তু তীব্রতা অনুমান করি। আবার ব্যক্তি বিশেষ যদি রাস্তার উপর কেউ দাঁড়িয়ে থাকে তাহলে সে কি অনুভব করেছে তার রিয়েকশন ও তীব্রতা আমরা সেটা নিরূপণ করতে পারি। এখন মণিপুরে যেখানে ভূমিকম্প হয়েছে সেটি অ্যারাউন্ড ছিল 30 থেকে 34 কিলোমিটার নিচে। জি। আর 13 তারিখে যেটা হয়েছে সেটা ওটা তো আরো বেশি, 131 বা 132 এরকম কিলোমিটার নিচে। মণিপুরে যেখানে হয়েছে সেটা অনেকটা লোকালাইজ ড্যামেজটা বেশি হয়েছে। সেটা আমি পরে আরেকটা উদাহরণ দেব। লোকালাইজ ড্যামেজটা সেটা ছিল কারণ সেটা দিস ইজ অলমোস্ট শ্যালো আর্থকোয়েক যেটাকে আমরা বলি। আর এখন যেটা হয়েছে যেটা মডারেট ডেপথ আর্থকোয়েক, যেটা 13 তারিখে হয়েছে, এই মডারেট ডেপথ আর্থকোয়েক মিয়ানমারে যেটা হয়েছে, আর মডারেট ডেপথ আর্থকোয়েকে যেটা হয় সেটি হলো তরঙ্গগুলো বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং বহুদূর পর্যন্ত এটা অনুভূত হয়। শ্যালো ডেপথে যেটা হয় সেটা হলো কাছাকাছিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়, দূরত অনুভূত হয় কিন্তু দূরের তীব্রতাটা সেইভাবে অনুভূত হয় না। নেপালে গত বছর যেটা হয়েছে সেটাকে আপনি কিভাবে? সেটা অলমোস্ট শ্যালো আর্থকোয়েক, যেটা হিমালয়ান যে ফ্রন্টাল থ্রাস্ট যেটি বলি, হিমালয়ান ফ্রন্টাল থ্রাস্টে যে ভূমিকম্পগুলো হয়, এই ভূমিকম্পগুলোর চরিত্র হলো 30 থেকে 50 কিলোমিটার ডেপথে এই ভূমিকম্পগুলো হয়। এটাকেও আমরা কিন্তু শ্যালো ডেপথ আর্থকোয়েক বলি। এরপরে কিছু কিছুকে বলি আমরা ফ্লোটিং আর্থকোয়েক, ভাসমান, যেগুলো 10 কিলোমিটারেরও কম ডেপথে হয়। এই ফ্লোটিং আর্থকোয়েক কিন্তু বাংলাদেশে আছে। এখন আপনি যেটা বলেছেন যে আমাদের এখানে ক্ষতিটা কেন হয়নি, ক্ষতিটা হয়নি কিছুক্ষণ আগে যেটা আমরা বলেছি, ভূমিকম্প যেগুলো হয়েছে ভূমিকম্প থেকে উৎসস্থল থেকে যে শক্তি নির্গত হয়েছে সেই শক্তি আমাদের এখানে আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে যাওয়ার পর আমাদের এখানে যে তীব্রতা অনুভব করেছি আমরা, সেই তীব্রতা 4-5 এরকম ছিল। 13 তারিখে যেটি হয়েছে সেটাও তীব্রতা 4-5 এর মধ্যে ছিল, এর বেশি তীব্রতা হয়নি। 4-5 তীব্রতাকে আমরা কিন্তু উইক বলি। 6 যখন বলি তখন আমরা স্ট্রং শব্দটা ব্যবহার করি। আমরা কি উপলব্ধি করেছি এর মধ্যে কোনো গত 10 বছরের মধ্যে? গত 10 বছরের মধ্যে আমার মনে হয় 6 ক্রস করে নাই কোনোটা। কিন্তু এর আগে যেটা আনসারিবে কিছুক্ষণ আগে বলেছেন 1897 সালে আমাদের এখানে 8। এখন প্রশ্নটা দাঁড়ালো আমাদের এখানে 8 তীব্রতার ভূমিকম্প হতে পারে কি পারে না। আপনি কিছুক্ষণ আগে ডাউকি ফল্টের কথা বলেছেন। ডাউকি ফল্ট 1897 সালে অ্যাক্টিভেটেড হয়েছে, সক্রিয় হয়েছিল। সেটা ছিল ডাউকি ফল্টের ওয়েস্টার্ন পোর্শন। ডাউকি ফল্টের ইস্টার্ন পার্ট যেখানে এটা অ্যারাউন্ড 500 কিলোমিটার বা তারও বেশি, এক্সপোজড অবস্থাতে আছে 270 কিলোমিটার, যেটা আমরা বুঝি। এখন ডাউকি ফল্টের ইস্টার্ন পোর্শন যেটি হলো সিলেট সহ অন্যান্য শহর, যেখানে আসামের কিছু অংশ, সেই জায়গাটা কিন্তু দীর্ঘদিন যাবৎ সেখানে নিশ্চুপ হয়ে বসে আছে। ডাউকি ফল্টের একটা রেকারেন্স পিরিয়ড, অর্থাৎ একবার ডাউকি ফল্টের যে চরিত্র, যেগুলিকে আমরা ক্যারেক্টারিস্টিক্স ফল্ট বলে থাকি, যেগুলো চরিত্র নিরূপণ করা যায়, সেই চরিত্র নেই। ডাউকি ফল্টের একটা রেকারেন্স পিরিয়ড হলো 350 বছর থেকে শুরু করে 680 বছর। এখন 1897 সালে সর্বশেষ ভূমিকম্প হয়ে গেছে। সুতরাং অনেকে ধারণা করেন যে পরবর্তী ভূমিকম্প হতে আরো দীর্ঘ সময় লাগবে, কিন্তু ফলগুলোকে যদি আমরা দেখি তাহলে এই ফলগুলোর অ্যালাইনমেন্টের উপর ভিত্তি করে আমরা আবার এই ফলগুলোকে আলাদা আলাদা সেগমেন্ট বের করি। ডাউকি ফল্টের ইস্টার্ন সেগমেন্ট দীর্ঘদিন পর্যন্ত কোনো ভূমিকম্প সৃষ্টি করে নাই। সেই জন্যে আমরা যদি রেকারেন্স পিরিয়ডস কাউন্ট করি তাহলে ইস্টার্ন পোর্শনটা ভেরি মাচ অ্যাক্টিভ, যেখান থেকে ওই যে 1897 সালে 8.3, আবার কেউ বলেন একটু বেশি, কেউ বলে কম, এরকম, বাট ইন এভারেজ 8.3 ম্যাগনিটিউডের ভূমিকম্প ছিল, 8+, সেরকম ভূমিকম্প সৃষ্টি করার মতো এর একটা ক্যাপাসিটি কিন্তু আছে এবং দিস ইজ ভেরি পোটেনশিয়াল ওয়ান। আবার ডাউকি ফল্ট যদি আমরা বাদ দেই, ইন্ডিয়াতে যদি আমরা ধরি যে ইন্ডিয়ার হিমালয়ান ফ্রন্টাল থ্রাস্ট, যেখানে হিমালয়ের অঞ্চলে বড় বড় ভূমিকম্প হয়, আসামে 1950 সালে ভূমিকম্প হয়ে গেছে ওই ফ্রন্টাল থ্রাস্টের। তারপরে যে ফ্রন্টাল থ্রাস্টের যে সেগমেন্টটা নেপালে অবস্থিত সেখানেও কিন্তু ভূমিকম্প হয়ে গেছে, এবং গতবারও সেখানে ভূমিকম্প হলো জানুয়ারি মাসে, এপ্রিলে হয়েছে, এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত টানা কয়েকটা হয়েছে। তারপরে যেই জায়গাটি বাদ আছে
সেটা হলো ভুটান এরিয়া। এই সেগমেন্টে গত 1100 বছরে কোনো বড় ভূমিকম্প হয়নি। হ্যাঁ, এখন সাইসমোলজিস্টরা বলেন দিস প্লেস ইজ ভেরি মাচ অ্যাক্টিভ। এখানে যদি একটা ভূমিকম্প হয় এর ম্যাগনিটিউড হতে পারে ম্যাক্সিমাম 8.9 ম্যাগনিটিউড পর্যন্ত হতে পারে। সেটা যদি হয় তাহলে বাংলাদেশের নর্থ ওয়েস্টার্ন পোর্শন যেটা অর্থাৎ রংপুর, দিনাজপুর সহ নর্থ বেঙ্গল, সেটি কিন্তু ওই লোকেশন থেকে 60 থেকে 70 কিলোমিটার দূরে এবং ময়মনসিংহের জায়গাটাও। হ্যাঁ, দিস ইজ অ্যানাদার পটেনশিয়াল এরিয়া যেখানে একটা ভূমিকম্প ডিউ। আরেকটা পটেনশিয়াল বলছেন ডিউ, যেটা ডিউ, কারণ ওখানে রেফারেন্স পিরিয়ড আমাদের হলো 500 থেকে 800 বছর বা আরো কম। তো এখন ওটা তো 1100 বছর তো পার হয়ে গেছে, সেখানে হচ্ছে না, যদিও ভিন্ন হাইপোথিসিসও আছে, কিন্তু মোস্ট অফ দ্য সাইসমোলজিস্টের ব্যাখ্যা হলো হিমালয়ান ফ্রন্টাল থ্রাস্ট ইজ ভেরি মাচ অ্যাক্টিভ। সাবডাকশন হচ্ছে একটা প্লেটের নিচে আরেকটা প্লেট সাবডাকশন যে হচ্ছে অলমোস্ট সেম রেটে সাবডাকশন হচ্ছে, এনার্জি স্টোর হচ্ছে, এনার্জি লক করার ক্যাপাসিটি ওখানে বেশি, যখন আনলক হবে সেটা হলো ভূমিকম্প। এখন বাংলাদেশের ইস্টার্ন পোর্শনে যদি আমরা আসি তাহলে আরাকান ফল যেটা 1762 সালে যেটা সক্রিয় হয়েছিল এবং সেটা 8-এর উপরে ছিল যেটার ম্যাগনিটিউড, সেটার রেকারেন্স পিরিয়ড আমরা হিসাব করেছি যে আরাকানে যেটা হলো প্রায় 360 বছর, কেউ কেউ বলেন আরো বেশি, বিভিন্নভাবে হিসাব করা যায়। যদি 360 বছর হয় তাহলে সেটাও কিন্তু ডিউ হয়ে গেছে। আরেকটা যেটি বাংলাদেশের চিটাগাং থেকে শুরু করে একদম আমাদের সিলেট পর্যন্ত, এটাকে বলে আমরা আরেকটা থ্রাস্ট, অ্যাকচুয়ালি যেখানে একটা প্লেট আরেকটা প্লেটের সাথে ধাক্কা খায় এবং পাহাড়গুলো এইভাবে জন্ম, এটাকে আমরা থ্রাস্টাল জোন বলে থাকি। এরকম আরেকটা থ্রাস্টাল জোন আছে যেটা চিটাগাং থেকে শুরু করে কুমিল্লা হয়ে সিলেট পর্যন্ত বিস্তৃত, এটাকে আমরা আরাকান ব্লাইন্ড থ্রাস্ট বলি। এই জায়গাটিও কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এটা সক্রিয় এবং আমরা হিসাব করে দেখেছি এখানের রেকারেন্স পিরিয়ড হলো 300 থেকে 412 বছর। তো এখানে সর্বশেষ ভূমিকম্প হয়েছে 548 সালে। যদি তাই হয় তাহলে এটাও কিন্তু ডিউ। এখন প্রশ্নটা হলো ভূমিকম্পগুলো হচ্ছে না কেন, এখানে কেন হচ্ছে না? দিস ইজ দ্য প্রসেস অফ দ্য নেচার। কিন্তু সায়েন্টিফিক ইনভেস্টিগেশন যদি আপনি দেখেন, সেই সায়েন্টিফিক ইনভেস্টিগেশনে আমাদের এই হলো এক্সিস্টিং যে প্রক্রিয়ায় রেফারেন্স পিরিয়ড, অর্থাৎ একটা জায়গায় ভূমিকম্প হওয়ার পরে কতদিন পরে আবার সেখানে ভূমিকম্প হতে পারে, সেটা হলো একটা ক্যালকুলেশন। মুদ্রা বিষয় হলো যেখানে যেহেতু এই জায়গাগুলোতে অতীতে ভূমিকম্প হয়েছে এবং আমাদের হিসেবে এই যেখানে ভূমিকম্প হয় এগুলিকে আমরা বলি যে অ্যাক্টিভ এরিয়া। তো এই জায়গাগুলো যেহেতু সক্রিয়, অতীতে হয়েছে, একটা মানুষের যেমন হার্ট অ্যাটাক একবার হলে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হওয়ার জন্য সে মোটামুটি তার একটা সম্ভাবনা থাকে। এরকম আপনি যদি এটাকে যদি হার্ট অ্যাটাকেই ধরেন যে আমাদের ক্রাস্টাল এরিয়ার, সেখানে দ্বিতীয়বার এই ঘটনাটা ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং একটি নির্দিষ্ট সময় অন্তর। সেই সময়টা যেটি আমি বলেছি এখানে, এরকম একটা সময় আমাদের এই জায়গাগুলো ডিউ হয়ে আছে। আর একটা ভাবে যদি আমি ব্যাখ্যা করি, যেহেতু হিমালয়ান টোটাল এরিয়াটা হলো সাইসমিক্যালি অ্যাক্টিভ, এখন সাইসমিক্যালি অ্যাক্টিভ হওয়ার পরে হিমালয়ান যেটা ফ্রন্টাল থ্রাস্ট বলি, অর্থাৎ যেটি নেপাল, আসাম এবং হিমালয়ের আর ওয়েস্টার্ন পোর্শন, এই পুরো জায়গাগুলো থেকে এনার্জি কিন্তু হিস্টোরিক্যালি কিন্তু রিলিজ হয়েছে। আবার এখন আমরা দেখছি ইস্টার্ন পার্ট থেকে যেটা মণিপুর কিংবা আমাদের মায়ানমারের অংশ, সেখান থেকে এনার্জি কিন্তু রিলিজ হচ্ছে। আবার সাউদার্ন পার্ট যেটা 1762 সালে, সেখানেও এনার্জি রিলিজ হয়েছিল। যেই পোর্শনটা বাকি আছে সেই পোর্শনটা হলো বাংলাদেশ থেকে শুরু করে এই পোর্শনটা থেকে দীর্ঘদিন এনার্জি রিলিজ হচ্ছে না। তো সুতরাং এখান থেকে আপনি বলছেন যে যে কোনো সময় যে কোনো একটা পটেনশিয়াল এরিয়া ক্যালকুলেশন, মানে প্রশ্নটা হলো কিছুক্ষণ আগে আকবর ভাই যেটা বলছিলেন, এখন ভূমিকম্পে আমরা আতঙ্কিত হব কি হবে না, এটা যেহেতু ন্যাচারাল প্রসেস, আমরা এর মধ্যেই বসবাস করতে হবে। আর আমাদের এখানে ভূমিকম্পের নেচার হলো আমাদের দীর্ঘ সময় পরে যেহেতু হয়, আমাদের প্রস্তুতি সীমিত। এটি সরকারের মধ্যে প্রস্তুতি সীমিত, ব্যক্তি বিশেষের মধ্যে সীমিত, প্রতিষ্ঠানের মধ্যে সীমিত। 1918 সালে সর্বশেষ বড় ভূমিকম্প হয়, যেটাকে আমরা শ্রীমঙ্গল ভূমিকম্প বলে থাকি, এবং এগুলি কি বলি আমরা আবার ফ্লোটিং আর্থকুয়েক, ভাসমান ভূমিকম্প, যেগুলোর ম্যাগনিটিউড, যেগুলোর ফোকাস যেখান থেকে ভূমিকম্পটা হয় সারফেস থেকে শ্যালো আর্থকুয়েকে বলে থাকে, কাছাকাছি। এরকম আবার 13টি লোকেশন আমাদের দেশের ভিতরে আছে। আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে বাহিরের সব বাহিরে, কিন্তু এরকম 13টি লোকেশন আমাদের দেশের ভেতরেও আছে। স্যার একটা ফোন আছে, তারপর আমি স্যারের কাছে যাব। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ফাইজিল কাদির মতিঝিল থেকে বলছি। জি স্যার, আমার কোশ্চেন হচ্ছে
যে ধরনের অবস্থাপনার মাধ্যমে বর্তমানে ঢাকা সিটি গড়ে উঠেছে, সেই ক্ষেত্রে যদি 7 মাত্রার ভূমিকম্প হয় সেই ক্ষেত্রে উত্তরণের কোনো উপায় আছে কি? আর আমার তো মনে হয় ঢাকা সিটির দুই পাশে দুটি লাল পতাকা গেড়ে একটি পরিত্যক্ত এলাকা ঘোষণা করতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি বলেন। আচ্ছা, আমি ওনার উত্তরটা দিব একটু অন্যভাবে। প্রফেসর মাকসুদ কামাল যা বললো, ডক্টর মল্লিক যা বললো, সেগুলাকে নিয়ে আমি একটু যদি সমন্বয় করি মানে মাঝে মাঝে একটা জায়গায়। তার আগে আমি প্রফেসর মাকসুদের একটা জিনিসকে আমি আরেকটু বলস্টাকে উপরে সাপোর্ট করি। রিসেন্টলি একটা পাবলিকেশন, রিসেন্ট মানে কি জাস্ট 1 বছর আগে, ডিসেম্বর 2014-তে গ্লোবাল আর্থকুয়েক মডেল, ওদের একটা পাবলিকেশন ক্লিয়ারলি প্রফেসর মাকসুদ যেটা বললেন যে ভুটান এবং বাংলাদেশ বরাবর যে জায়গাটা আছে চাংটা, ওরা বলছে যে 2500 কিলোমিটার একটা ফাটল রেখা আছে সিন্ধুকুচ থেকে শুরু করে আসাম মেঘালয় পর্যন্ত। এই ফাটল রেখায় প্রত্যেকটা পয়েন্টে ওই নেপাল সিন্ধুকুশের ওই মাথায় হচ্ছে আপনার ভুজ আর্থকুয়েক হয়েছে, তার আগে হচ্ছে কাশ্মীর আর্থকুয়েক 2005-এ, অরুণাচল আর্থকুয়েক মাথায় হয়েছে, আফগানিস্তানে তো বসে আছে, 1950 সালে হয়েছে শেষ মাথায় আসাম আর্থকুয়েক। একমাত্র আমাদের ওইখানে আর্থকুয়েক হয়নি, এবং সেটা ওরা বলছে যে এখানে একটা 9 ম্যাগনিটিউড আর্থকুয়েক হওয়া অসম্ভব না, তবে কবে হবে নোবডি ক্যান প্রেডিক্ট, বাট দেয়ার ইজ এ হাই চান্স, এবং ওটা হলে কিন্তু পুরো বাংলাদেশ এফেক্টেড হবে। এটা একটা। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এখানে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলি, ওনার কথা উত্তরটা আসবে এর মধ্যেই। আমরা যদি দেখি আমাদের প্রস্তুতি এবং আমরা কি করছি, আসলে 2010-এ ওয়ার্ল্ডে খুব রিনাউন্ড 2টা আর্থকুয়েক হয়েছে। যত না ক্ষতি, যত না তার ধ্বংসযোগ্য, তার থেকে হচ্ছে কম্পারিজনের কারণে। আপনি দেখেন 2010-এ হাইটি আর্থকুয়েক হয়েছে 7.3 ম্যাগনিটিউড। এই হাইটি আর্থকুয়েক 7.3 ম্যাগনিটিউড, আমি যদি ম্যাগনিটিউডের কথা বলি, রাফলি 5 ম্যাগনিটিউড মানে হচ্ছে একটা অ্যাটমিক বোম হিরোশিমা নাগাসাকি যে এক্সপ্লোড, তার সমান এনার্জি। একটা এনার্জি বাড়া মানে 5 to 6 মানে 32 টাইমস এনার্জি। সেখানে হাইতি 7.3, 3 লাখ লোক মারা গেছে। অন দি আদার হ্যান্ড এর থেকে 800 গুণ এনার্জি বেশি নিয়ে চিলিতে আর্থকুয়েক 8.8, মানুষ মারা গেছে কতজন? অনলি 500। ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ হয়নি। অন দি আদার হ্যান্ড হাইতিতে কিন্তু দেখা যাচ্ছে যে প্রেসিডেন্সিয়াল প্যালেস গন, পুরো শহর লন্ডভন্ড অবস্থা, পুরো দেশটাই লন্ডভন্ড হয়ে গেছে মোটামুটি। একটা কারণ হচ্ছে যে হাইতিতে কোন রকম বিল্ডিং কোড ছিল না, এনফোর্সমেন্টের ব্যাপারটাও আসেনি, ওদের কনস্ট্রাকশন কোয়ালিটি এক্সট্রিমলি পুয়ার, যেখানে পাথর পেয়েছে সেটা দিয়ে বাসা তৈরি, ওখানে কিন্তু বিল্ডিং টিকে গেছে। ডিজিসেলের ক্লিয়ারলি দেখাচ্ছে, কারণ ডিজিসেলটা হচ্ছে ফ্রেঞ্চ বা আমেরিকান বিল্ডিং কোড অনুযায়ী হচ্ছে, তারা প্রপারলি তৈরি করছে। অন দি আদার হ্যান্ড চিলিতে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজই হয়নি বলতে পারেন, 2-একটা বিল্ডিং হাইরাইজ বিল্ডিং হয়েছে। কারণটা হচ্ছে যে চিলিতে আবার 1960 সালে একটা 9 ম্যাগনিটিউড আর্থকুয়েক হয়েছে, যার ফলে জাপান পর্যন্ত সবচেয়ে লার্জ চিলি অন্যতম এলাকা যে জায়গাতে রেগুলার এটা আর্থকুয়েক হচ্ছে, চিলি, ইকুয়েডর, এই জায়গাতে। এখন চিলিতে যেটা হয়েছে যে চিলির বিল্ডিং কোড ওরা ভালো মতো তৈরি, বিল্ডিং কোড আসলে আমাদের বিল্ডিং কোড খুবই ভালো, কিন্তু যেটা হচ্ছে এনফোর্সমেন্টটা, সাধারণ মানুষের অ্যাওয়ারনেসটা, তার ফলে দেখা যায় যে চিলিতে এরপরে কিন্তু রিসেন্টলি কিন্তু আর্থকুয়েক হয়েছে, কিন্তু চিলির কিন্তু ক্ষতি তেমন হয়নি, কিন্তু বিল্ডিং কোড অনুযায়ী বিল্ডিং হয়েছে, ভবন টিকে গেছে। এখন আমাদের পটভূমি যদি বলি, আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা অনেকেই আসলে অ্যাওয়ারনেস নিয়ে কথা বলি, আমাদের ইভেকেশনের কথা বলি, ইনভেস্টমেন্ট করতে বলি ইভেকেশন, কিন্তু আমাদের মেইন ইনভেস্টমেন্ট হওয়া উচিত আমি মনে করি ভূমিকম্প সহনীয় ভবনে, কারণ ভূমিকম্প সহনীয় ভবন হলেই আপনি 90% মানুষের জীবন বাঁচবে। পাশাপাশি সরকারের যে ইনভেস্টমেন্টের দরকার নাই, এটা টোটাল জিনিসটাই মানুষের নিজের হয়ে যেতে। সরকারি ইনভেস্টমেন্ট বলতে কি, লেস দেন 1%। সরকারি বাসা কয়টা ঢাকা শহরে? সরকারি উদ্ধার না, মানে উদ্ধার কাজের ব্যাপারটা তখন আসে না, কম করে আসে, ইনভেস্টমেন্টটা কম। তখন হ্যাঁ, তো স্বাভাবিক হতে, সেই জন্য আমরা বলছি যে আমরা এখন থেকে যদি শুরু করি, প্রতি বছর ঢাকায় রাজুকের হিসাব অনুযায়ী 10,000 ফ্ল্যাট, রাফলি 1000 বা 1200 বিল্ডিং হয়। আমাদের এখন আছে ধরেন 4 লাখ বিল্ডিং। আমরা যদি এখন থেকে কাজ শুরু করি, পুরনো বাসাগুলোকে চেকিং, নতুন বাসা যেটা হচ্ছে এনফোর্সমেন্ট। এখন এনফোর্সমেন্টের উনি কিন্তু একটা কথা পরিষ্কার বলে গেছেন যে গ্রাউন্ড ফ্লোর একদম খুব নাজুক অবস্থা। এর সাথে সাথে কিন্তু আরেকটা জিনিস, মানে উনি জানেন কিন্তু হয়তো এত কথা তো বলা যায় না, আমি জাস্ট ওটাকে সাপোর্ট করার জন্য বলছি, আমাদের ভূমিকম্প সহনীয় ভবন করার জন্য কিন্তু একটা, মানে আমি যদি গ্রাউন্ড ফ্লোর নাও সফট স্টোরি করি, ভবনটা কিন্তু ভূমিকম্প সহনীয় তাও করতে হবে আমাদের। এটার জন্য যেটা হচ্ছে বিম কলাম যে জয়েন্ট, আসলে আমাদের বিল্ডিং হওয়া উচিত এমনভাবে বাঁশের তৈরি বাসা যেরকম বিহেভ করে। বাঁশ কিন্তু মচকায় কিন্তু ভাঙে না, তো মচকানোর ব্যবস্থা যদি আমরা বিল্ডিং এ করতে চাই, তাহলে আমার যেটা করতে, বিম কলামের যে জয়েন্ট আছে সেই জয়েন্টে আমাদের এক্সট্রা রড প্রোভাইড করতে হবে, রডকে হুক করে দিতে হবে। রড আমরা যেটা বাংলাদেশের টিপিক্যাল করি সোজা করে হুক করে ভিতরে হুক করতে হবে। হুক করলে যেটা হচ্ছে উপরে যে কংক্রিট ম্যাটেরিয়াল আছে সে কিন্তু প্রথম প্লাস্টার পড়ে যাচ্ছে, সেকেন্ড ঝাঁকুনিতে কিন্তু রড খুলে আসতে পারে, কিন্তু ভিতরে যদি হুক করে দিই কংক্রিট কিন্তু সেটাকে গ্রিপ অ্যাঙ্করিং হচ্ছে। এখন এই যে কনসেপ্টটা, এটা কিন্তু উইক স্টোরিতে, সফট স্টোরি সেটা তো আরেকটু পরের ব্যাপার। নর্মাল যেখানে আমাদের উইক স্টোরি নেই, যার গাড়ি নেই, সেই বাসাতে কিন্তু এটা মানতেই হবে।
এইটার পরে ওনারটা আবার মানতে হবে। যদি আমরা কার পার্কিং রাখি তাহলেই কিন্তু বিল্ডিংটা ভূমিকম্প সমান। এখন এই দুইটা অংশ গেল, কিন্তু আমরা ধরে নিচ্ছি আমাদের মাটি শক্ত সেই এলাকাতে, যেখানে মাটি খারাপ। এখন মাকসুদ বলবেন, আমি ঢাকা শহরে তো 70% পানির উপরে বালু দিয়ে তৈরি করা। ঢাকার মধ্যে আবার দুইটা ভাগ আছে, ঢাকা সিটি কর্পোরেশন এন্ড গ্রেটার ঢাকা, যেটা আমরা রাজুকের অধিক্ষেত্র বলি। সিটি কর্পোরেশন এরিয়া রাফলি 350 স্কয়ার কিলোমিটার, এবং এই 350 স্কয়ার কিলোমিটার মধ্যে হয়তো 35% খারাপ মাটি, 65% ভালো মাটি। কারণ ঢাকা কিন্তু যখন অরিজিনাল 1897 আর্থকোয়েকে পুরোটাই ভালো লাল মাটিতে। আমরা এখন কি করছি, কিছু কিছু আমাদের পকেট আছে, কিন্তু রাজুকের যদি অধিক্ষেত্র বলি সেখানে কিন্তু 65% উল্টা, 65% খারাপ মাটি। কারণ আপনি দেখেন পূর্বাচল সব পুরোটাই উত্তর থার্ড ফেজ ভরাট মাটি, মানে সরকারি জায়গা বলেন বেসরকারি আবাসন বলেন সবই কিন্তু ভরাট মাটি। এবং আমরা রিসেন্ট একটা স্টাডি আমার ছাত্রকে দিয়ে করে দেখেছি, আমরা 30টা জায়গায় বোরহোল করেছি। এটার মানে ইমপ্লিকেশন কি আমি এটা বলছি যে 10 মিটার থেকে 30 মিটার নরম কাদামাটি পেয়েছি। এখানে আপনার খালি পাইল দিলে হবে না, আর এক্সট্রা মেজার লাগবে। তার আগে যেটা বলি, নজিরটা হচ্ছে 1985 মেক্সিকোতে একটা আর্থকোয়েক হয়, মেক্সিকো সিটি থেকে 400 কিলোমিটার দূরে সমুদ্রের মধ্যে। সেই মেক্সিকো আর্থকোয়েকের ফলে মেক্সিকো সিটির যত 6 তলা, এটা আপনি গুগল করলে সবাই পাবেন, 6 তলা থেকে 30 তলা বিল্ডিং ভেঙে দেবে যায়। এটা একটাই কারণ হচ্ছে রেজোনেন্স। আমরা সায়েন্সে যারা পড়ি তারা জানি দোলনকাল, অর্থাৎ মাটির দোলন, নরম মাটির দোলনকাল যা টল স্ট্রাকচারের দোলনকাল একই। এই একই ঘটনা ঘটে থেকে জগন্নাথ হলে, আমি কাজ করেছি 2006 একটা পুকুরের মধ্যে জগন্নাথ হলটা তৈরি করা, শ্যালো ফাউন্ডেশন। আমরা ইনভেস্টিগেশন করে দেখি, ওখানে পুকুর মাটির টেস্ট করে দেখি, পুকুর মানে তার নরম মাটির মধ্যে একটা 5 তলা বিল্ডিং, তার যা দোলনকাল ঢাকা ইউনিভার্সিটির অন্য কোনো হল কেঁপে উঠে নাই, কিন্তু জগন্নাথ হলটা বারবার সামান্য আর্থকোয়েকে মানুষ লাভ দিয়ে ইনজুরি প্যানিক, তার মানে অন্য বিল্ডিং কাঁপছে না, ওরা বেশি কাঁপছে। এখন এই জিনিসটাকে অ্যাভয়েড করতে গেলে আপনাদের মাটিকেও ইমপ্রুভ করতে হবে। নিয়ম হচ্ছে কি, আমরা পাইলিং দিই। এখন দেখেন যত লম্বা কলাম, ডক্টর মল্লিকের আমি পয়েন্ট ধরিয়ে দিচ্ছি, উনিও তার বেশি বিশ্লেষণ করবেন। লম্বা যদি কলাম থাকে, আমরা বলি স্লেন্ডার কলাম কিন্তু একটু ল্যাটারালি পুশ করলে বাকেল করার কথা, সেই জন্য ওটার জন্য আমাদের এফেক্ট আমাদের ডিজাইন করতে হয়। ঠিক লম্বা পাইল দিয়ে আমরা কেউ চিন্তা করি, মাটির নিচে আমরা 30 ফিট পাইল ঢুকিয়ে দিচ্ছি, কিন্তু মাটির ক্যাপাসিটি তো একেবারেই নাই। তার মানে সে যদি ধাক্কা খায়, তার তো আটকানো কোনো নিজের আটকানোরই ক্ষমতা। টপ 15 ফিট, আমরা যদি 100 ফিটও পাইল দিই, অ্যাটলিস্ট টপ 15 ফিট মাটিকে আমাদের ইমপ্রুভ করতে হবে। এখানে গ্রাউটিং আছে, সয়েল স্যান্ড মিক্সিং, হাজারটা প্রসেস আছে, খুব এক্সপেন্সিভও না। কিন্তু আমরা কি করছি, আমরা ঢাকা শহর, ঢাকার বাইরে, চিটাগাং, সিলেটে পাইলিংটা করে দিয়ে সেই মাটিটা আমরা মনে করছি যে 100 ফিট পাইল করলে আর কোনো দরকার নেই, মানে মাটির উপরে উন্নত করার কোনো সামনে চিন্তা এমন আমাদের যুগ নেই। আসছে যে পাইলিং করলে হবে না, লোকাল মাটিকে ইমপ্রুভ করতে হবে। কারণ মাটি ইমপ্রুভ না করলে ওই ল্যাটারাল স্ট্রেস, আমার ধরনের চিটাগাং শহরে যে বিল্ডিং কয়টা দেবে গেছে বা কাত হয়ে গেছে বলছে, সবগুলোই মাটির কারণে, নরম মাটিতে। তাহলে ডক্টর আলী আকবরকে বলছি, তাহলে আমাদের যে প্রিপারেশনটা আছে, রাজুক তো বলছে কোনো কিছু না, তাহলে কি হবে? উনি যেটা বলছেন যে আমাদের ডিউ হয়ে গেছে, ডিউ যদি হয় এই দুর্যোগটা সামলাবো কি করে? সামলানোর জন্য আসলে ব্যাপারটা হচ্ছে যে প্রস্তুতি, প্রিপেয়ার্ডনেস অ্যান্ড অ্যাওয়ারনেস দুইটাই লাগবে। তো এখানে বিল্ডিং এর ব্যাপারে যে প্রিপেয়ার্ডনেসটা, সেটা হলো আমাদের বিল্ডিংগুলো দুর্বল কিনা এর অ্যাসেসমেন্ট হওয়া দরকার। আমি একটা গ্লান্স দেখে বলি যে এটা এই ডিফেক্ট আছে, এটা এই ডিফেক্ট আছে। ডাক্তার যেমন একজন রুগী দেখে যে তোমার চোখের এইটা একটু টেনে ধরে তারপর বলে তোমার এই বোধহয় এই রোগ আছে বলা যায়, কিন্তু তবুও কিন্তু ডাক্তারকে মানে অনেক প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে যেতে হয় যে সত্যিকার কি। তো এই বিল্ডিং এর ব্যাপারে যে একটা গ্লান্স বলতে পারি যে সফট স্টোরি, তো সফট স্টোরি কতটা এটা নির্ণয় করতে একটু আগে যেটা বলেছি। আর একটা হলো যে ডক্টর মেহেদী আহমেদ আনসারী যেটা একটা বলছে, আমি আর একটু আর কি যোগ করতেছি তার সাথে, যে বিম আর কলামের যেটা ভূমিকম্পের জন্য যে ধরনের ফ্রেম তৈরি করা দরকার, বিম আর কলামের সম্পর্ক, সেটা হলো কলামকে কমপক্ষে বিমের থেকে শতকরা 20 ভাগ বা তার থেকেও বেশি করে তৈরি করা। অর্থাৎ কলামের বিমের শক্তি যদি হয় 100 যদি হয়, তাহলে কলাম হইতে হবে কমপক্ষে 120, 130 হতে পারে, 140 হতে পারে। কলমটা মজবুত হয়, শক্ত হয়। এই নিয়ম কেন? ভূমিকম্প যখন হয় তখন অ্যালাউ করা হয় যে বিমের দুই মাথায় যেন এই হিঞ্জ অর্থাৎ ফাটল ধরে ওখানে যেন এনার্জি ডিসিপেট করে, অর্থাৎ এনার্জি যেন ওখান থেকে মানে কিছুটা করে। কলামে যদি কনসেন্ট্রেট করে এইগুলো বিমে না করে, তাহলে হচ্ছে কি, তাহলে পুরো বিল্ডিংটা কলাপস করবে একেবারে, মানে কলামের গোড়ায় নিচে গোড়ায় হিঞ্জ ফর্ম করলো, এটাকে হিঞ্জ বলি আমরা, হিঞ্জ ফর্ম করে পুরো বিল্ডিংটাই কলাপস করলো। বিমের এন্ডে যদি হিঞ্জ ফর্ম করানো যায় মানে একটু আগে বলছি যে বিমকে দুর্বল করে ডিজাইন করতে হবে। দুর্বল করলে তাহলে হবে কি, যখন ভূমিকম্পটা হবে তখন ওর দুই মাথায় কিছু ক্র্যাক, এই ক্র্যাকের আবার যে
ক্র্যাকের যে ক্র্যাক কি কতটুকু ক্র্যাক যদি 0.3 মিলিমিটারের নিচে যদি হয় তাহলে রিপেয়ারই করতে হয় না, আর যদি 0.3 মিটার থেকে বেশি হয় তাহলে রিপেয়ার করতে হয়। সেটাকে বলা হয় মানে একটা যেটা সার্ভিসেবিলিটি লিমিটেড, আর একটা হলো গিয়ে আপনার এই যে ড্যামেজ কন্ট্রোল, অর্থাৎ 0.3 মিলিমিটার বেশি যদি হয় তাহলে সেটাকে রিপেয়ার করে ব্যবহার করা যায়। আর একটা হলো সার্ভাইভাল, অর্থাৎ বিল্ডিং পরে ব্যবহারটা করা যাবে না, কিন্তু একজন মানুষ যাতে মারা না যায় এই ধরনের ডিজাইন, অর্থাৎ দুই দিকে এমন ভাবে বিমের দুই প্রান্ত কলাপস না ড্যামেজ হয়েছে যে ঝুলে টুলে ছিল, অর্থাৎ মস্কাইছে কিন্তু ভাঙেনি, মস্কাবে কিন্তু একটা সবাই একটা প্রশ্ন করে এবং কত কয়েকদিন ধরে খালি শুধুমাত্র মিডিয়ার মধ্যে চলে আসছে এত হাজার বাড়ি পড়ে যাবে, এত হাজার হয়ে যাবে। কোন কিসের ভিত্তিতে এইটা বলা হচ্ছে? না না, এটা আসলে এই ধরনের কথা বলাটা ঠিক না, আমি মনে করি যে এই ধরনের এত হাজার বাড়ি পড়ে যাবে এই ধরনের আতঙ্ক না এখন। না মানে এই হিসাবটা কোথা থেকে আসে? না না, হিসাবটা কোথায় এত হাজার বাড়ি তো যে কোনো হতে পারে, কিন্তু তার যদি রেজিস্ট্যান্স পাওয়ার থাকে তাহলে তো সাথেও তো জাপান তো সাথেই দাঁড়ায় আছে। না না, তাছাড়া আরেকটা জিনিস, এই যে আতঙ্কগ্রস্ত, এই ছাদ ভেঙে আমার মাথার উপর পড়বে না, এটা একটু বিশ্বাস করতে হবে। ছাদটা ভেঙে আমার মাথার উপর পড়তেছে না, হ্যাঁ, সুতরাং আমার দৌড়দৌড়ি করার দরকার নেই। শেকিংটা যখন শেকিংটা লেট, যেটা 40 সেকেন্ড বা 50 সেকেন্ড এটা শেকিং, এটা হতে দেই আমি। একটা নিয়ম হলো যে একেবারে সামনে দরজাটা আমি খোলা রাখি, একেবারে দরজাটা, যাতে আমি পরে যখন শেকিংটা শেষ হয়ে যাবে তখন আমি বের হয়ে যেতে পারি হাত থেকে, এই জন্যই। এছাড়া ওই ওয়ালের কাছে বা কলামের কাছে গিয়ে আর কি নেই, কিন্তু একটা কথা মনে রাখি যে আমাদের ছাদটা ভেঙে আমার মাথার উপর পড়বে না, এই বিশ্বাসটা একটু রেখে অত আতঙ্ক হওয়ার কোনো দরকার নেই। আসলে আতঙ্কগ্রস্ত হয়ে নিজে হার্ট অ্যাটাক করে মারা গেলাম, তারপর মারা যাওয়ার পর দেখা গেল সব জায়গায় সব জিনিসপত্র সব জায়গা মতো সব ঠিকঠাক, মানে আমরা কি আমাদের রাজুক বা আমাদের সিটি কর্পোরেশন কি আমাদেরকে হিসাব দিয়েছে? আমি একটু এই যে উইক বিম স্ট্রং করলাম, অর্থাৎ বিমটাকে দুর্বল কেন করতে হয়, মানে যখন ভূমিকম্পের সহনীয় ভবন নির্মাণের ক্ষেত্রে, যে একটু আগে যেটা বললাম। আচ্ছা, পরবর্তী আরেকটা লিকুইফ্যাকশন, অর্থাৎ এই যে আমাদের ঢাকার আশেপাশে যেটা মাটি ভরাট করে, এটা তো খুব কমন হয়ে গেছে, তাই না? তো এই ব্যাপারটা হচ্ছে কি যে এইটার যে সিভিল ইঞ্জিনিয়ারিং আমাদের যে পুরো কৌশল, এর কিছু নিয়ম কানুন আছে, যে এই যখন ভরাটটা করা হয় তখন কতটুকু দিয়ে, তারপর আবার রোলার দিয়ে, তারপর পানি মিশাও, কতটুকু পানি মিশাতে হবে, খুব বেশি না আবার খুব কমও না, নিয়ম কানুনে এই নিয়ম কানুনগুলো মেনে কম্পাকশন করতে হবে। কিন্তু সেইটা করা হয় না, ওই যে পাইপ দিয়ে কিছু বালু ফলানো হয়, নিয়ম ছাড়া হচ্ছে এই। আপনি বলবেন ওই যে আপনি যেটা বললেন যে হিসাবটা কোথা থেকে পাচ্ছে? বাড়ি পড়ে যাবে, 3 লাখ মানুষ মরে যাবে, এটা হলো বিল্ডিং গুলোর হিসাবটা কি? বাংলাদেশে প্রথম যে কাজটা হয় ভূমিকম্পকে নিয়ে, তো সেই কাজটি এটি আমার সুপারভিশনে হয়, ওখানে টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপের এক সদস্য ছিলেন আনসারি ভাই, এটা কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম থেকে। সেখানে মধুপুরে যদি 7.5 মাত্রার একটি ভূমিকম্প হয় তাহলে ঢাকা শহরে ইন্টেন্সিটি অনুভূত হবে 8, কোথাও 8-এর বেশি। সেই ইন্টেন্সিটিতে ঢাকা শহরের ড্যামেজটা কি হবে এই ক্যালকুলেশনটা করা হয়েছে। শহরকে 530টা ক্লাস্টারে ভাগ করা হয়েছে। প্রতিটি ক্লাস্টারে কিছুক্ষণ আগে ওনারা যেটা বললেন যে সফট স্টোরি বিল্ডিং, এটা হলো ভূমিকম্পের জন্য ভালনারেবল। হ্যাভি ওভারহ্যাং আরেকটি শব্দ আছে, সেটা ভূমিকম্পের জন্য ভালনারেবল। এরকম ভালনারেবল বিল্ডিংগুলোর একটা পরিসংখ্যান তৈরি করা হয়েছে ভিজুয়াল ইন্সপেকশনের মাধ্যমে। তারপর সেখানে আবার কিছু টেস্ট করা হয়েছে। টেস্ট করে মার্কিন যুক্তরাষ্ট্র একটা সফটওয়্যার ব্যবহার করে হ্যাজার্ড ইউনাইটেড স্টেটস, সেটা আমাদের এখানে টু সার্টেন এক্সটেন্ট আমরা কাস্টমাইজ করে আমরা ক্লাস্টার ওয়াইজ ড্যামেজ কত, মধুপুরে 7.5 মাত্রার একটা ভূমিকম্পে 8 ওখানে যদি উৎসস্থল হয় 8 ইন্টেন্সিটিতে ঢাকায় কি ড্যামেজটা হবে সেইটি তখন বের করা হয়েছে। এবং 3,26,000 বিল্ডিং এর মধ্যে এখানে 72,000 বিল্ডিং কি দেখা গেছে এগুলো টোটালি কলাপস হয়ে যাবে। এর মধ্যে মেশনারি বিল্ডিং, ইট সুরকি দিয়ে তৈরি করাই হয়নি, এরকম বিল্ডিং এর সংখ্যাই আছে 1 লক্ষ। ইট সুরকি দিয়ে তৈরি করা হয়েছে, রড ব্যবহার করা হয়নি, এরকম বিল্ডিং এর সংখ্যা হলো 1,40,000 করা হয়েছে। এখন করার উদ্দেশ্যটা কি? সেটি করা হয়েছে বস্তুত অর্থে দুর্যোগকালীন সময়ে সরকারি সংস্থা সমূহের প্রস্তুতি কেমন হতে হবে। এটা এই জন্য নয় যে প্রতিটা বিল্ডিং ধরে ধরে কোন বিল্ডিং ভাঙবে এটা কিন্তু আমরা বলতে পারবো না। এটা সিমুলেশন করে যে এই ক্লাস্টারে এতটা বিল্ডিং আছে, এতটা বিল্ডিং এর মধ্যে এতটা বিল্ডিং পড়ে যাবে। ইট ডাজ নট মিন যে আপনার এই বিল্ডিংটা
পড়ে যাবে, এটা যে আমরা ওই পরিসংখ্যান থেকে বলতে পারবো এমন না। এটা দুর্যোগ ব্যবস্থাপনাকে এখানে, নগর দুর্যোগ ব্যবস্থাপনাকে এখানে আপনার রেসপন্স, রিকভারি এগুলোকে স্ট্রেংথেন করার জন্য ওই কাজটি করা হয়েছে। এটি কিন্তু প্রত্যেকের ঘর বাড়ি ধরে করা হয়নি। এখন যেটি আকবর ভাই যেটা কিছুক্ষণ আগে বললেন, ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট করে যদি রেট্রোফিটিং হয়, রিস্ট্রেংথেনিং হয়, এটা ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্টের প্রয়োজন আছে। ওগুলো করার ক্ষেত্রে আমরা পরিসংখ্যান ব্যবহার করেছি, হয়তো বা স্যাম্পল নিয়েছি একটা ক্লাস্টার থেকে 10টা স্যাম্পল, কিন্তু হিসাব ওই ক্লাস্টারে আছে 1600-1500 বিল্ডিং। তো এইভাবেও হিসাবটা করা হয়েছে। সেটি সম্পূর্ণ দুর্যোগ ব্যবস্থাপনার আসপেক্টে, সেটি রেসপন্স করার জন্য ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, আর্ম ফোর্স ডিভিশন থেকে শুরু করে যে সংস্থাগুলো আছে, ওটা শুধু কিন্তু বিল্ডিং এর জন্য নয়, আবার গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াটার, দ্য লাইফ লাইন সিস্টেম, সেগুলোর জন্য করা হয়েছে। স্যার আমরা শেষ পর্যায়ে আছি, আপনি আমাকে বলবেন যদি হ্যাঁ মানে এরকম একটা জিনিস যদি হয়, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার কি প্রস্তুতি আছে, আপনার কি কোনো ধারণা আছে? এখন আমাদের আরবান ডিজাস্টার ম্যানেজমেন্টের কথা যদি আমরা বলি, তাহলে প্রথমে আমি বলিনি আমরা ফ্লাড এবং এর দিক দিয়ে, সাইক্লোনের দিক দিয়ে আমরা গ্লোবাল চ্যাম্পিয়ন, এটা আমরা বলতে পারি। এটা মানুষের মধ্যে সেই নিজস্ব প্রস্তুতিটা চলে আসছে, যেটা আরবানের ক্ষেত্রে মানুষ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, কিন্তু আমরা সেই প্রস্তুতিটা আমাদের নেই, ইন্ডিভিজুয়ালের নেই। এখন বলবেন সরকারের কি আছে? ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স কিংবা আর্ম ফোর্স ডিভিশন রানা প্লাজার পরে একটা কমিটি গঠন করে কমপ্লিটলি সঠিকভাবে একটা অনুসন্ধান কাজ সম্পন্ন করতে 34 ঘন্টা সময় গেছে একটা কমিটি গঠন করতে। শেষ পর্যায়ে একদম সেই জন্য আরবান দুর্যোগ ব্যবস্থাপনা একটা রানা প্লাজায় কিন্তু আমাদের কাছে এক্সাম্পল, আমাদের স্ট্রেংথ কতটুকু। তারপরেও গভর্নমেন্ট ইতিমধ্যে 69 কোটি টাকার ইকুইপমেন্ট কিনেছে, 158 কোটি টাকার ইকুইপমেন্টস যেগুলো প্রকৃত অর্থে রেস্কিউর কাজে ব্যবহৃত হবে, সেগুলো কিন্তু কেনার পথে। এইভাবে গভর্নমেন্ট মেশিনারিগুলো গভর্নমেন্ট ধীরে ধীরে প্রস্তুত করার প্রচেষ্টা চালাচ্ছে। তবে ওই ইকুইপমেন্ট কেনার পরেও রানা প্লাজার ক্ষেত্রে যে ইকুইপমেন্ট ব্যবহার করা যায়নি এবং কোন পদ্ধতিতে এই কাজটি করতে হবে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। সুতরাং সংস্থাগুলোকে ইকুইপমেন্ট করে দিলাম, আমরা দেখব যে দুর্যোগের সময় ইকুইপমেন্টের ব্যবহার হচ্ছে না। এই জন্য সংস্থাসমূহকে প্রস্তুত করতে হবে। ইতিমধ্যে এই ধরনের কাজ করার জন্য যেমন ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের ইনসেরা যেটি আছে, সার্চ অ্যান্ড রেস্কিউর একটা অ্যাডভাইজারি গ্রুপ আছে গ্লোবাল, তারা কিছু প্রশিক্ষণ দেয়। ফিয়ার এর প্রোগ্রামের আওতায় তারা কোলাপস স্ট্রাকচার, সার্চ অ্যান্ড রেস্কিউ, হসপিটাল এগুলোই দেয়। তার মানে স্যার এই কাজগুলো শুরু হয়েছে আমাদের দেশে। দিস ইজ জাস্ট ইউ ক্যান সে, এটা আমরা কাজটা শুরু করলাম। এর প্রাতিষ্ঠানিক রূপ যদি আমরা দিতে হয়, তাহলে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় সহ যে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং রাজুক থেকে শুরু করে একটা সমন্বিত কর্মপরিকল্পনার প্রয়োজন না করা হয়, তাহলে এটা যেখানেই আছে সেখানেই থেকে যাবে। তো আমাদের সময় শেষ হয়ে গেছে স্যার, আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।